বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা শিখব আহ, বাংলা বানানের নিয়ম এর গুরুত্বপূর্ণ একটি অংশ চন্দ্রবিন্দুর ব্যবহার বা চন্দ্রবিন্দুর প্রয়োগ। তো এখানে আমি কিছু টেক্সট লিখেছি, আমি টেক্সটটাই হুবহু পড়ছি এবং যেখানে ব্যাখ্যা বিশ্লেষণ করা দরকার আমি সেখানে অবশ্যই ব্যাখ্যা বিশ্লেষণ করে দিব। বলার ক্ষেত্রে যেমন উচ্চারণের সতর্কতার দরকার আছে, ঠিক তেমনি লেখার ক্ষেত্রেও সঠিক বানানের প্রয়োগের দরকার আছে। এর জন্য আমরা কোথায় বানান কী রকম হবে সেটা মুখস্থ করলে আমাদের মনে নাও থাকতে পারে। এজন্য আমাদের জানতে হবে সঠিক নিয়ম বা কলা কৌশল। আর তাই আজকে আমরা শিখব চন্দ্রবিন্দু প্রয়োগের নিয়ম বা মনে রাখার কার্যকরী কৌশল। অর্থাৎ আমরা আমাদের প্রয়োজনে বিভিন্ন শব্দ লিখি, তো অনেক শব্দের উপরে দেখা যায় চন্দ্রবিন্দু। তো এই চন্দ্রবিন্দুটা কখন হয় বা কেন হয় সেই কৌশল, সেই ট্রিক্সটা যদি আমরা জেনে ফেলি, তাহলে ভবিষ্যতে চন্দ্রবিন্দু কোথাও কোথায় হবে বা হবে না সেটা নিয়ে আমরা আর দ্বিধা দ্বিধার মধ্যে থাকবো না, স্পষ্ট হয়ে যাবে। আরও একটি লক্ষণীয় বিষয় হলো, যদি আমরা সঠিক বানান না লিখি বা সঠিক উচ্চারণ না করি, তাহলে অনেক সময় অর্থের পার্থক্য হয়ে যাবে। যেমন কাঁটা বললে আমরা বুঝি যেটা বিদ্ধ হলে মানুষের কষ্ট হয়। অর্থাৎ আমরা বলি না যে কাঁটা বিদ্ধ হয়েছে শরীরে, হ্যাঁ, যেটা হতে পারে একটা ফুল গাছের কাঁটা বা যে কোনো একটা গাছের কাঁটা। আবার কাটা বলতে কোনো কিছুকে কর্তন করা বোঝায়। এই যে কাটা, চন্দ্রবিন্দু দিলে হয় কাঁটা, যেটা আহ, গাছের মধ্যে থাকে, গাছের কাটা। আবার চন্দ্রবিন্দু না দিলে হয় কাটা, অর্থাৎ কাটাকাটি, কোনো কিছু কেটে ফেলা। হ্যাঁ, তাহলে এই যে চন্দ্রবিন্দু না দেওয়াতে একটা বিশাল একটা অর্থের পার্থক্য আমরা উপলব্ধি করছি। তো আমরা যদি সঠিক জায়গায় সঠিক বানান না লিখি, তাহলে অনেক সময় যে অর্থের হিউজ পরিবর্তন হয়ে যায়, এটাই তার প্রকৃষ্ট উদাহরণ। তো অনুরূপ আরো একটি শব্দ আমি এখানে লিখেছি, যেটা হচ্ছে গা। গায়ের উপর চন্দ্রবিন্দু দিলে গ্রাম বোঝায়, গ্রাম। যেমন আহ, কবি জসিমউদ্দিন এর কবর কবিতায় লেখা আছে উজানতলির গা, অর্থাৎ উজানতলি গ্রাম। আবার গা এর উপর চন্দ্রবিন্দু না দিলে গা দিয়ে বোঝায় শরীর। ঠিক আছে। আহ, তো এই ছিল আহ, অর্থাৎ সঠিক বানান না লিখলে কি হয়, যে অর্থের চেঞ্জ হয়ে যায়, সেটা বোঝানোর জন্যই এই লেখাটুকু লিখেছিলাম। তো এরপর আসেন, চন্দ্রবিন্দু একটি স্বতন্ত্র বর্ণ হলেও সে একা কখনো ব্যবহার হয় না। অর্থাৎ আপনারা যখন ধ্বনি তত্ত্ব পড়বেন বা বর্ণমালা নিয়ে পড়বেন, সেখানে অবশ্যই পাবেন যে বাংলা ভাষা, বাংলা আহ, ধ্বনির মধ্যে ব্যঞ্জন ধ্বনিতে তিনটি ধ্বনি আছে, যেগুলোকে বলা হয় পরাশ্রয়ী ধ্বনি বা পরাশ্রয়ী বর্ণ। সেগুলো হচ্ছে অনুস্বর, আহ, বিসর্গ এবং চন্দ্রবিন্দু। এই তিনটি বর্ণকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ, যেহেতু এরা নিজে নিজে ব্যবহার হয় না, অন্য কারো সাহায্য নিয়ে মূলত তাদের আত্মপ্রকাশ হয়, তাই এদেরকে পরাশ্রয়ী বর্ণ বলে। বাংলা ৩৯টি ব্যঞ্জনবর্ণে মোট ৬টি নাসিক্য বর্ণ আছে। সেগুলো হলো ঙ, ঞ, মূর্ধন্য, দন্ত্য ন, ম এবং অনুস্বার। এই কথাগুলো আমি এই জন্যই বলছি যে চন্দ্রবিন্দু কোথায় ব্যবহার হবে সেটা জানতে হলে আপনাকে জানতে হবে বাংলা ব্যঞ্জন বর্ণে নাসিক্য বর্ণগুলো কি কি। অর্থাৎ নাসিক্যের সাথে চন্দ্রবিন্দুর একটা যোগসূত্র আছে, বিধায় আমাদের এটা জানতে হবে। এরপর আমরা আরো জানব যে বাংলা শব্দভাণ্ডার সমূহ এসেছে উৎপত্তিগতভাবে পাঁচ পাঁচ প্রকার আমরা পড়েছি, যে সংস্কৃত, তারপর হচ্ছে তৎসম, অর্ধতৎসম, তদ্ভব, দেশি এবং বিদেশি, যেগুলো আমি আমার এই লেখার মধ্যে লিখেছি। হ্যাঁ,
লিখাটাও আপনারা অবশ্যই পেয়ে যাবেন, এই ভিডিওর নিচে অবশ্যই পেয়ে যাবেন, আমি লিখাটা দিয়ে দিব, আপনারা পড়ে নিতে পারবেন। তবে আমি সংক্ষেপে মুখেই বলে দিই। তো সংস্কৃত ভাষা থেকে যেই শব্দগুলো আমদানি হয়েছে বাংলা ভাষায় সেগুলোকে বলা হয় তৎসম। তো এবার আসেন, আহ, এবার আমরা পড়ব আহ, তো যাই হোক, কোনো সংস্কৃত শব্দে যদি উল্লেখিত 6টি নাসিকবর্ণ থেকে থাকে এবং এগুলো পরিবর্তিত হয়ে অর্ধ তৎসম বা তদ্ভব হওয়ার সময় যদি ওই নাসিক্যবর্ণগুলো বাদ দেওয়া হয়, তাহলে যেখান থেকে বাদ পড়েছে ঠিক তার আগের ঘরে চন্দ্রবিন্দু হবে। অর্থাৎ আহ, আমরা দেখতে পাই সংস্কৃত ভাষা থেকে অনেক শব্দ কিছুটা পরিবর্তন হয়ে বাংলায় এসেছে, যেগুলোকে বলা হয় অর্ধ তৎসম। আবার কিছু কিছু শব্দ আছে সংস্কৃত ভাষা থেকে পুরোটাই চেঞ্জ হয়ে বাংলায় এসেছে, যেগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। তো এই পরিবর্তন হয়ে আসার সময় যদি সংস্কৃত মূল শব্দে নাসিক্যবর্ণ উপর উল্লেখিত 6টি নাসিক্যবর্ণের কোনো একটি থেকে থাকে, যেমন ঙ, ঞ, মূর্ধন্য, দন্ত ন, ম এবং অনুস্বর, এই 6টি নাসিক্যবর্ণের কোনো একটি যদি সংস্কৃত মূল শব্দে থেকে থাকে এবং সেটা বাংলা ভাষায় পরিবর্তন হয়ে আসার সময় ওই সংস্কৃত শব্দে যদি এই নাসিক্য বর্ণটা বাদ পড়ে যায়, সেই নাসিক্য বর্ণের স্থলে তার আগের আগের বর্ণে একটি চন্দ্রবিন্দু হয়। তো আমি উদাহরণ দিলে আপনারা আরো পরিষ্কারভাবে জানতে পারবেন। যেমন আহ, সংস্কৃত শব্দের মধ্যে আছে বঙ্কিম। তো আপনারা যদি বঙ্কিম এই যুক্ত বর্ণটি ভাঙেন, দেখতে পাবেন ও এবং ক। হ্যাঁ, তো আমরা জানি ও একটা নাসিক্য বর্ণ বা আনুনাসিক বর্ণ। তো এই আনুনাসিক বর্ণটি যখন আমরা বঙ্কিমকে যখন বাংলায় তদ্ভবে নিয়ে আসব, তখন এটা হয়ে যায় বাঁকা। তো বাঁকা লিখলে এই যে ওটা বাদ পড়েছে, যার কারণে ও এর স্থলে তার আগের অক্ষরে আমরা আগের বর্ণে দিয়েছি চন্দ্রবিন্দু। অর্থাৎ নাসিক্য বর্ণ যেখানেই বাদ পড়বে সেখানেই হবে চন্দ্রবিন্দু। অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি অঙ্কন। অঙ্কন এটা সংস্কৃত শব্দ ছিল, এটাকে বাংলায় আসার সময় এটাকে করা হয়েছে আঁকা। তো আঁকা করার সময় আপনার যেহেতু টা বাদ পড়েছে, তাই এর স্থলে তার আগের বর্ণে আমরা চন্দ্রবিন্দু দিয়েছি। হ্যাঁ, আঁকা। অনুরূপভাবে কঙ্কন, এখানেও ছিল, আমরা এটা যখন বাংলায় এসেছে হয়েছে কাকন। তো কাকনের ক্ষেত্রেও আমরা চন্দ্রবিন্দু দিয়েছি এর আগের বর্ণে। অনুরূপভাবে আমরা আরো একটা দেখব পঞ্চ। পঞ্চ, এটার যুক্ত বর্ণটা আমরা খণ্ডন করলে পাই ইয় এবং চ। তো এখানে ইয়টা বাদ পড়েছে আমরা বাংলা ভাষায়, তাই ইয় এর স্থলে তার আগের বর্ণে আমরা দিয়েছি চন্দ্রবিন্দু। 5। অনুরূপভাবে কণ্টক থেকে এসেছে কাঠা। তো কণ্টকে মূর্ধন্য বাদ পড়েছে, তাই আমরা সেই স্থলে আমরা ব্যবহার করেছি চন্দ্রবিন্দু। অনুরূপভাবে আরো উদাহরণ আমি লিখেছি এখানে। ষণ্ড থেকে এসেছে ষাট। তো এখানেও মূর্ধন্য বাদ পড়েছে, মূর্ধন্যের স্থলে আমরা দিয়েছি চন্দ্রবিন্দু। তারপর এসেছে যন্ত্র থেকে এসেছে জাথা। তো এই যে জাথা, যেটা দিয়ে পিষা হয়, হ্যাঁ, এই জাতার মধ্যেও আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করেছি দন্ত ন এর স্থলে। তো চন্দ্রবিন্দু না দিয়ে যদি লেখা হয় জাতা, তখন হয়ে যাবে জাতা, এই যে জাতা বলো না। হ্যাঁ, ঠিক এরকম। এরপর আরো কিছু উদাহরণ আমি লিখেছি, যেমন কন্থা থেকে এসেছে কাথা। তো এখানেও দন্ত ন বাদ পড়ে এখানে চন্দ্রবিন্দু হয়েছে কাথা, যেটা আমরা শীতের সময় ব্যবহার করি। অনুরূপভাবে অনেক মানুষের নাম আছে খান। হ্যাঁ, তো খানের ক্ষেত্রে অনেক সময় দন্ত নটা বাদ দেওয়া হয়। তো দন্ত ন আমরা জানি একটা নাসিক্য বর্ণ বা আনুনাসিক বর্ণ। তো এই আনুনাসিক বর্ণ যখন বাদ দিব, আমরা অবশ্যই চন্দ্রবিন্দু ব্যবহার করব। আর যখন আনুনাসিক বর্ণ সহ লিখব, তখন চন্দ্রবিন্দু কখনোই দিব না। হ্যাঁ, তো খানের স্থলে আমরা লিখব খাঁ। যেমন বাংলা সাহিত্যের একজন
একজন প্রবন্ধকার আছেন যে আকরাম খাঁ। হ্যাঁ, তারপর আসেন ইন্দুর। ইন্দুর থেকে এসেছে ইঁদুর। তো যেহেতু এখানে দন্ত ন নাসিকা বর্ণ বাদ পড়েছে, তাই আমরা তার আগের বর্ণে চন্দ্রবিন্দু দিয়েছি। সিন্দুর থেকে এসেছে সিঁদুর। তারপর অনুরূপভাবে এসেছে বন্ধন থেকে বাঁধন, অন্ধকার থেকে আঁধার, সন্তরণ থেকে সাঁতার। তাহলে এখানেও দন্ত ন এর স্থলে চন্দ্রবিন্দু। গ্রাম থেকে স্কন্ধ থেকে কাঁত। হ্যাঁ, এখানেও দন্ত ন বাদ পড়েছে। গ্রাম থেকে গা, যেমন তেজ গাঁ, সোনার গাঁ। কম্পন থেকে কাঁপন। হ্যাঁ, তো এখানে মটাও নাসিক্য বর্ণ আপনারা জানেন। তো মটা যেহেতু বাদ পড়েছে, তাই ম এর স্থলে আমরা চন্দ্রবিন্দু দিয়েছি। অনুরূপভাবে ঝম্প, ঝম থেকে ঝাপ, বংশী থেকে বাঁশি। তো এখানে অনুস্বর আমরা বলেছি, যদি অনুস্বর থাকে সেক্ষেত্রেও সেটা বাদ পড়লে চন্দ্রবিন্দু হবে, তাই বংশী থেকে বাঁশি। হংস বা হংসী থেকে হাঁস বা হাসি। হ্যাঁ, এর বাইরেও আরো দুটি কারণে চন্দ্রবিন্দু হয়। তাহলে আমরা জানি মোট তিনটি কারণে বাংলা শব্দে চন্দ্রবিন্দু হয়। তো প্রথম একটি কারণ আমরা জানলাম যে সংস্কৃত ভাষা থেকে যদি বাংলা ভাষায় আসে, সংস্কৃত মূল শব্দে কোনো আনুনাসিক বর্ণ থাকলে, যে ও, য়, মূর্ধন্য, দন্ত ন, ম এবং অনুস্বর, এই ছয়টি আনুনাসিক বর্ণ বাদ পড়লে ওই জায়গায় তার আগের বর্ণে আমরা একটা চন্দ্রবিন্দু ব্যবহার করি। তো এখন আমরা দেখব বাকি দুটি নিয়ম। যেমন কিছু কিছু সর্বনামের ক্ষেত্রে যেগুলো সম্মানার্থে ব্যবহার করা হয়, তো আমরা জানি যেগুলো নামের পরিবর্তে ব্যবহার হয় সেগুলোকে সর্বনাম বলে। তো কিছু কিছু সর্বনামের উপরে আমরা চন্দ্রবিন্দু দিয়ে থাকি সম্মানার্থে। যেমন আমি যদি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু বলি, বা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান সম্পর্কে কিছু বলি, বা আহ, আমাদের মুসলিম ধর্মের লিডার, মুসলিম ধর্মের আহ, নবী, শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে যদি আমরা কিছু বলি, যেহেতু তিনি একজন অবশ্যই সম্মানিত আল্লাহ রাসূল, তাই ওনার ক্ষেত্রেও আমরা সর্বনামে চন্দ্রবিন্দু ব্যবহার করব। তো এই ধরনের যাবতীয় সম্মানীয় ব্যক্তিদের ক্ষেত্রে কোনো সর্বনাম ব্যবহার করে থাকলে আমরা সেই সর্বনামগুলোতে চন্দ্রবিন্দু ব্যবহার করব, অর্থাৎ তাদেরকে সম্মান জানাবো। তো সেক্ষেত্রে যেমন দেখেন তারা, যারা ইত্যাদি। তাহলে আমি যদি সাধারণভাবে বলি করিম, রহিম এবং আহ, আব্দুল্লাহ আহ, একটা ভালো একটা বড় ধরনের প্রজেক্ট হাতে নিয়েছে। তারা বেশ কিছুদিন আগেও এরকম একটা প্রজেক্ট করেছিল। তো ওই তারার মধ্যে আমরা চন্দ্রবিন্দু দিব না, কারণ রহিম, করিম, আব্দুল্লাহ এরা হচ্ছে নিতান্তই সাধারণ ব্যক্তি। তো আমি যদি বলি রবীন্দ্রনাথ, কবি জসিমউদ্দিন এবং আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বেশ কিছু যুগান্তকারী কবিতা লিখেছেন, তাদের এই দেওয়া জাতির কাছে আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তো এখানে যে তাদের উপরে আমরা অবশ্যই চন্দ্রবিন্দু দিব, কারণ তারা প্রত্যেকেই সম্মানীয় ব্যক্তি। ওকে, এরপর আরো কিছু ক্ষেত্রে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করি, সেগুলো হচ্ছে ধনাত্মক বর্ণে আমরা চন্দ্রবিন্দু ব্যবহার করব। যেমন কিছু কিছু শব্দ আছে যেগুলা ধনাত্মক, অর্থাৎ এই যে ভোঁ ভোঁ, শোঁ শোঁ, কোঁ কোঁ, এই ধরনের ধনাত্মক শব্দ আমরা যখনই ব্যবহার করব তখনও আমরা অবশ্যই চন্দ্রবিন্দু দিয়ে ব্যবহার করব। তিনটি কারণে চন্দ্রবিন্দু হয় বাংলা ভাষায়, এর বাইরে আর কোনো কারণ নাই চন্দ্রবিন্দু হওয়ার। হ্যাঁ, তো এই তিনটি কারণ আপনারা শিখে রাখলেই আশা করি বাংলা ভাষায় চন্দ্রবিন্দু নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো চন্দ্রবিন্দু নিয়ে আমার আরও একটা ভিডিও আছে, যেটা হচ্ছে আমাদের ক্যারিয়ার আড্ডা বাই আরএসটি এর গ্রুপ স্টাডির একটা ভিডিও আছে, সেটাও আপনারা দেখতে পারেন। গুগলে অথবা ইউটিউবে সার্চ করলে পাবেন যে চন্দ্রবিন্দুর ব্যবহার বাই সাইফুল বিন কালাম, এভাবে সার্চ করলে পেয়ে যাবেন। তো আশা করি সবাই
ভালো একটা আউটপুট পাবেন এই ভিডিওর মাধ্যমে। আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, আমাকে ইউটিউবে পাওয়ার জন্য সাইফুল বিন কালাম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। ওকে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।